বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ভিডিও তৈরি করতেছি আমরা। প্রথমে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো 1 নম্বর মডিউল বলা হচ্ছে। মডিউল 1 নম্বর মডিউলের নাম হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইথিন বাংলাদেশ টিবেট সেক্টর। অর্থ হচ্ছে যে বাংলাদেশে টিবেট সেক্টর কার্যকরীভাবে কাজ করে। বাংলাদেশে টিবেট সেক্টর কার্যকরীভাবে কাজ করে। তো এই মডিউলে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যেখানে দেওয়া আছে, যেমন ইনফরমেশন, যেগুলো দিয়ে ইনফরমেশন, এটা হচ্ছে অধ্যায়। যেমন অন্যান্য বইয়ে আমরা বলি অধ্যায়, চ্যাপ্টার বা লেসন, এখানে সেটা হচ্ছে ইনফরমেশন। তো ইনফরমেশনগুলো আমরা দেখব। এখানে মোট ইনফরমেশন আছে 4টা, 1 2 3 4। এই ইনফরমেশন বা অধ্যায়, এই অধ্যায়ে যেগুলো আলোচনা আছে সেই আলোচনাগুলো আমরা দেখব। প্লাস দেখবেন যে সেলফ চেক মানে হচ্ছে প্রশ্ন, এখানে প্রশ্ন আছে এবং অ্যান্সার কি, উত্তর আছে। সেলফ চেক, অ্যান্সার কি, কিছু প্রশ্ন আছে, প্রশ্নের এগেনস্টে উত্তর দেওয়া আছে সেলফ চেকে এবং অ্যান্সার কি, সেলফ চেক এবং অ্যান্সার কি। তো 4টা অধ্যায় আছে এই বইতে। 4টা অধ্যায় থেকে আমরা আলোচনাগুলো দেখব বা শুনব। প্রথমে আমি বইটা কভার পেজ উল্টায় এই পেজটা চলে আসছি। এরপর দেখেন দেওয়া আছে ওভারভিউ। এই ওভারভিউ, এই জিনিসটা আপনারা দেখে নেবেন। তারপরে হাউ টু ইউজ দিস লার্নিং গাইড, এই পেজটা আপনারা একটু দেখে নেবেন, এটা নিজেকে জানার জন্য। এরপর দেখেন পেজ নম্বর 5, লার্নিং অ্যাক্টিভিটিস, এগুলা আপনারা একটু দেখে নেবেন। এটা আসলে অ্যাসেসমেন্টের বিষয় নয়, আপনারা জাস্ট জানার জন্য দেখে নেবেন। এখন মূল বিষয়ে আমরা আসবো, সেটা হচ্ছে যে ইনফরমেশন 1, ওয়ার্ক উইদিন টিবেট পলিসি ফ্রেমওয়ার্ক। তো এই অধ্যায়ে আমরা যেটা আলোচনা করব বা আলোচনা হয়েছে এ বইয়ের মধ্যে, সেটা হলো রিফর্ম টিবেট সিস্টেম। প্রথমে রিফর্ম টিবেট সিস্টেম, এই টিবেট সিস্টেম কীভাবে রিফর্ম করা হয়েছে, কী কী রিফর্ম করা হয়েছে, মানে রিফর্ম মানে হচ্ছে সংস্কার। এই টিবেট সিস্টেমে কী কী সংস্কার করা হয়েছে সেগুলো আমরা দেখব। তো রিফর্ম টিবেট সিস্টেম, এখানে যে যতটুকু একটা প্যারা আছে, এই প্যারাটা এখান থেকে এই পর্যন্ত এটা একটু আপনারা পড়ে নেবেন। তো এত ভিডিওর মধ্যে এত ডিটেলস আলোচনা বা ডিটেলস পড়া সম্ভব না, আপনারা পড়ে নেবেন। আসলে বইয়ের কোনো লাইন বাদ দেওয়া যাবে না। এখন যে সিস্টেমে অ্যাসেসমেন্ট হচ্ছে তাতে করে এই বই থেকে প্রশ্ন আসবে, কিন্তু কখন কোথা থেকে প্রশ্ন আসবে এটা কেউ বলতে পারতেছে না, একমাত্র এনএসডিএ থেকেই তারা সিদ্ধান্ত নিচ্ছে। তো বিশেষ করে যেগুলো আসে আর কি, অ্যাসেসমেন্টে যেগুলো আসে বরাবর, সেটা হচ্ছে যে টিবেট রিফর্ম টিবেট সিস্টেম কী কী, হোয়াট আর দ্য রিফর্ম টিবেট সিস্টেম, বা হুইচ ইজ দ্য রিফর্ম টিবেট সিস্টেম, এই ধরনের কোনো প্রশ্ন যদি আসে তাহলে এই মডিফাইড টিবেট লেজিসলেশন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, তারপর ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, বাংলাদেশ টিবেট সিস্টেম, টিবেট ডাটা সিস্টেম, রিকগনিশন অফ প্রায়র লার্নিং, এই ধরনের কী কী সংস্কার করা হয়েছে, কী কী রিফর্ম করা হয়েছে, যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা এগুলো দিতে পারবো। এখানে শর্ট করে লেখা যাবে, যেমন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি, এখানে এনএসডিপি লিখলেই হবে। এনএসডিপি লিখলেই হবে। তারপর হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এখানে হচ্ছে এনটিভিকিউএফ লিখলে হবে,
NTVQF, হ্যাঁ শুধু এতটুকু লিখলেই হবে লেখার সময়। বাংলাদেশ টিভেট কিউএ সিস্টেম, তারপর ডাটা টিভেট ডাটা সিস্টেম, এখানে রিকগনিশন অফ প্রায়র লার্নিং RPL, শুধু RPL লিখলেই হবে। লেখার সময় শর্ট করে লিখলেই হবে, কিন্তু বলার সময় যদি কখনও অ্যাসেসর প্রশ্ন করে তাহলে পুরাটাই বলতে হবে। এটা গেল টিভেট রিফর্ম সিস্টেম অফ টিভেট। এখন আমরা দেখব ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসিতে কী কী আছে? পলিসি মানে হচ্ছে নীতিমালা। নীতিমালার মধ্যে কী আছে এই পড়াটা পড়তে হবে। এটা পড়তে হবে। পলিসির মধ্যে যেটা আছে সেটা হলো দেখেন এখানে নিচে প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন, এটা নাম্বার দিয়েও লেখা যায়, এমনি হ্যাশ চিহ্ন দিয়েও লেখা যায়, স্টার চিহ্ন দিয়েও লেখা যায়, আপনার হচ্ছে বুলেট চিহ্ন দিয়েও লেখা যায়। তবে নাম্বার 1, 2 নম্বর এগুলো দেওয়া যাবে না। যদি আপনার প্রশ্নের মধ্যে 1, 2 নাম্বার ইউজ করেন তাহলে উত্তরের মধ্যে 1, 2 নাম্বার লেখা যাবে না, সেক্ষেত্রে ABC অথবা বুলেট নাম্বার দেওয়া যাবে, হ্যাশ নাম্বার দেওয়া যাবে এরকম। তারপর হচ্ছে ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ন্যাশনালি রিকগনাইজড কোয়ালিফিকেশন। তারপরে 4 নম্বর কম্পিটেন্সি বেসড ট্রেনিং। 5 নম্বর কোয়ালিটি অ্যাসুরেন্স। 6 নম্বর অ্যাকুরেট স্কিলস অ্যান্ড লেবার মার্কেট ডাটা। যখন পলিসি চাইবে, হোয়াট আর দ্য স্কিলস ডেভেলপমেন্ট পলিসি, হোয়াট আর দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, হোয়াট আর দ্য write down the policy addresses write down the policy addresses ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। এই ধরনের পলিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি নিয়ে যদি কোনো একটা প্রশ্ন আসে তখন আপনারা এখানে যে কটা আছে এগুলো আপনারা লিখতে পারবেন। ঠিক আছে, তো প্রশ্নটা আগে বুঝতে হবে, যে অ্যাসেসমেন্টের সময় যে প্রশ্নটা আসবে প্রশ্নের অর্থটা আগে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন নিজে নিজে তাহলে অ্যাসেসরদের কাছ থেকে বুঝে নিতে হবে, অ্যাসেসর বুঝে দিবে, বাংলায় বুঝে দিবে, শুধু উত্তরটা আপনার লেখার দায়িত্ব। তাহলে আমরা পরবর্তী পেজে যাচ্ছি। 7 নম্বর পেজে আমরা আসলাম। দেখেন 7 নম্বর পেজে 7 নম্বর পেজে আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলা আপনারা প্যারাগুলো পড়ে নেবেন। এখানে জানার অনেক কিছু আছে, এর ভিতর থেকেও যদি কোনো প্রশ্ন দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন যদি বেশি বেশি করে পড়েন। মানে এক কথায় বইয়ের কোনো লাইন বাদ দেওয়া যাবে না। এখন মেইন বিষয় যেটা সেটা হচ্ছে মেইন ফিচার্স অফ দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এরকম একটা প্রশ্ন আসে। হোয়াট আর দ্য মেইন ফিচার্স ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এখানে শুধু হোয়াট লাগাতে হবে সামনে, এই মেইন ফিচার্স এখানে সামনে হোয়াট লাগালে একটা প্রশ্ন হয়ে যাবে। তো এখানে মেইন প্রধান যে বৈশিষ্ট্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে NTVQF, CBTA, তারপর QAS, তারপর RPL, এভাবে শর্ট করে লিখলে হবে, এবং অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন, এতটুকু লিখলেই হবে। যদি এরকম একটা প্রশ্ন আসে তাহলে শর্ট করে লিখলেই হয়ে যাবে। তো এগুলা মুখস্থ রাখতে হবে। এর মধ্যে আবার এখানে দেখেন লেভেল সম্পর্কে এখানে আছে, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের যে লেভেল আছে এই লেভেল সম্পর্কে এখানে আলোচনা করা আছে। একবার নিচে দেখেন, এখানে NTVQF-এর যে 6টা লেভেল আছে, মোট 8টা লেভেল। সেটা মানে যদি প্রশ্ন আসে কয়টা NTVQF-এর লেভেল কয়টা, আর BNQ আরেকটা আছে BNQF, এটা এখন আসলে আসেনি, এই সিএসটা এখনও পাওয়া যাচ্ছে না। তো যদি আসে দেখ ওটা মাথায় নেওয়ার দরকার নাই, যেহেতু ওটা আসে নাই। তো NTVQF লেভেল হচ্ছে মোট 8টা। সে কীরকম NTVQF, এখান থেকে আমরা যদি এখান থেকে বলি ন্যাশনাল স্কিলস ডেভেলপ অ্যান্ড ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এটা আমরা সংক্ষেপে লিখব NTVQF। NTVQF লেভেলস, এখান থেকে আমরা উত্তরটা দেব। যদি প্রশ্ন আসে যে NTVQF লেভেল কয়টি ও কী কী, NTVQF লেভেলস ফ্রম 1 to 6,
অ্যাজ ওয়েল অ্যাজ টু প্রি ভোকেশনাল লেভেলস। এইটাই হচ্ছে উত্তর ওই প্রশ্নের, এতটুকুই আর কি। তারপরে এখানে আমরা দেখব নেক্সট পেজে, পেজ নম্বর 8। এখানে দেখেন ন্যাশনাল স্কিল ডেভেলপ ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এনটিভিকিউএফের যে লেভেল, যে মানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কোন লেভেলের জন্য, কোন লেভেল সম্পর্কে কি কাজ, এবং কোন লেভেলের জন্য কোন মর্যাদা, কোন লেভেলের জন্য কি সার্টিফিকেট, এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ফ্রেম করা আছে এখানে। সেটা হচ্ছে আমরা যদি নিচ থেকে দেখি, নিচ থেকে যে প্রি ভোকেশনাল 1, প্রি ভোকেশন 2, সেটা হচ্ছে প্রি ভোকেশনাল ট্রেনি। এরা এখনও ট্রেনি অবস্থায় থাকবে, দুইটা লেভেল। প্রি ভোকেশনাল 1 এবং প্রি ভোকেশন 2 এদের কোনো সার্টিফিকেট থাকবে না, এদের কোনো পদমর্যাদা নাই, এদের কোনো টেকনিক্যাল এডুকেশন পার্সন এরা না, এরা সবসময় এরা ট্রেনি হিসেবে থাকবে, মানে শিক্ষার্থী হিসেবে থাকবে। তারপরে ইন্টিভিকেভ লেভেল 1। লেভেল 1 হচ্ছে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট NSC 1। এই সার্টিফিকেটের নাম হচ্ছে, এটা সার্টিফিকেটের নাম। আর হচ্ছে বেসিক ওয়ার্কার, আপনার কাজের পরিধি বা পদমর্যাদা বা কাজের সীমা, সেটা হচ্ছে সে একজন বেসিক ওয়ার্কার, একজন সাধারণ ওয়ার্কার। এনটিভিকিউএফ লেভেল 1, লেভেল 1 ধারী একজন কর্মী, সে শুধুমাত্র বেসিক ওয়ার্কার, মানে সাধারণ একজন ওয়ার্কার। আর এনটিভিকিউএফ লেভেল 2 ধারী, তার সার্টিফিকেট হবে NSC 2। সে একজন বেসিক স্কিল্ড ওয়ার্কার, সে একজন একটু দক্ষ ওয়ার্কার, একেবারে সাধারণ ওয়ার্কার না, একটু দক্ষ ওয়ার্কার, সাধারণ দক্ষ ওয়ার্কার। তারপর লেভেল 3, সেটা হলো সেমি স্কিল্ড ওয়ার্কার, সে সামান্য স্কিল্ড ওয়ার্কার, মানে দক্ষ কর্মীর কাছাকাছি আর কি, এখনও পুরোপুরি দক্ষ নয়, সেজন্য বলা হচ্ছে সেমি স্কিল্ড ওয়ার্কার। সেমি স্কিল্ড ওয়ার্কার হচ্ছে লেভেল 3। আর লেভেল 4 হচ্ছে স্কিল্ড ওয়ার্কার। একজন লেভেল 4 ধারী একজন ওয়ার্কার হচ্ছে, একজন কর্মী হচ্ছে স্কিল্ড ওয়ার্কার, সে দক্ষ কর্মী। একজন লেভেল 4 ধারী কর্মীকে দক্ষ ওয়ার্কার বলা হচ্ছে, স্কিল্ড ওয়ার্কার বলা হচ্ছে। আর লেভেল 5 ধারী লোককে বলা হচ্ছে হাইলি স্কিল্ড ওয়ার্কার অথবা সুপারভাইজার। আপনার সুপারভাইজার অথবা হাইলি স্কিল্ড ওয়ার্কার বলা হচ্ছে। আর হচ্ছে লেভেল 6 ধারী একজন কর্মীকে বলা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর ইকুইপমেন্ট। একজন লেভেল 6 ধারী কর্মীকে ডিপ্লোমার সমমান ধরা হয়। আবার জব ক্লাসিফিকেশন ধরা হয় হচ্ছে মিডল লেভেল ম্যানেজার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সে এই লেভেলের কাজ করতে পারবে, মিড লেভেলে ম্যানেজার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই লেভেলের জব সে করতে পারবে, একজন এনটিভিকিউএফ লেভেল 6 ধারী একজন কর্মী, এবং তাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট অথবা ডিপ্লোমার সমমান তাকে ধরে নেওয়া হয়। এটা হচ্ছে লেভেল ডিসক্রিপশন। এরপর দেখেন, এরপর আরেকটা ডিসক্রিপশন দেওয়া আছে, এখানে স্যাম্পল দেওয়া আছে। স্যাম্পল অফ স্যাম্পল অফ প্রপোজড কোয়ালিফিকেশন লেভেল ডিসক্রিপ্টরস। তো এখানে দুইটা লেভেলের ডিটেলস এখানে দেওয়া আছে। দেখেন, আমি যে কথাগুলো বললাম সেগুলাই আর কি, যে লেভেল 1-এর প্রিভোক 1, প্রিভোক 2 এগুলা আসলে আসে না তেমন আলোচনার বিষয় নেই, তারপরে এগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। আর এখানে দুইটা লেভেলের কথা আলোচনা করেছে, যেগুলো 1 এবং লেভেল 5। লেভেল 1 হচ্ছে এলিমেন্টারি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য আন্ডারপিনিং কনসেপ্টস, এটা তার নলেজ। তার নলেজটা খুব একবারে সাধারণ একটা নলেজ, জ্ঞান থাকবে। কোনো একটা বিষয় বোঝার জন্য, একটা কনসেপ্ট বোঝার জন্য সাধারণ একটা জ্ঞান থাকবে। আর স্কিল হচ্ছে তার স্কিল, দেখেন স্কিলটা কী হবে, লিমিটেড রেঞ্জ অফ স্কিলস রিকোয়ার্ড টু ক্যারি আউট সিম্পল টাস্ক। একটা টাস্ক মানে হচ্ছে কাজ, একটা কাজ ক্যারি আউট করতে, একটা কাজ করতে তার যে রেঞ্জ মানে সীমাটা,
একটা প্রয়োজনীয় যে মানে লিমিটেড রেঞ্জ অফ স্কিল রিকোয়ার্ড টু ক্যারি আউট সিম্পল টাস্ক। সিম্পল একটা কাজ করার জন্য যে যতটুকু তার স্কিল দরকার, দক্ষতা দরকার, ততটুকু তার থাকবে আর কি। একবারে মানে বোবা নয়, একবারে মানে নির্বোধ পাগল না, মানে সামান্য কিছু জ্ঞান তার থাকবে, তার স্কিল থাকবে। আচ্ছা, তারপরে রেসপন্সিবিলিটিস দেখেন, এখানে রেসপন্সিবিলিটিস আছে, তার দায়িত্ব কী? দায়িত্ব হচ্ছে ওয়ার্ক অর স্টাডি আন্ডার ডিরেক্ট সুপারভিশন ইন এ স্ট্রাকচারড কনটেক্সট। সে কাজ করবে একবারে ডাইরেক্ট সুপারভিশনের আন্ডারে, সুপারভাইজার আন্ডারে কাজ করবে। সুপারভাইজার মানে এক কথায় সে একজন নিয়ন্ত্রকের অধীনে কাজ করবে, যতটুকু তাকে বলা হবে ততটুকু সে কাজ করতে পারবে। তারপর হচ্ছে জব ক্লাসিফিকেশন। জব বেসিক স্কিল্ড ওয়ার্কার। এখানে বেসিক স্কিল্ড ওয়ার্কার, সে একজন সাধারণ দক্ষ কর্মী। আবার লেভেল 5 হচ্ছে দেখেন নলেজ তার কী হবে, স্কিল কী হবে, রেসপন্সিবিলিটি কী এবং জব ক্লাসিফিকেশন কী লেভেল 5-এর। তো নলেজ হবে ভেরি ব্রড নলেজ অফ দ্য আন্ডারলাইনিং কনসেপ্টস, প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস ইন এ স্পেসিফাইড স্টাডি এরিয়া। আর স্কিল হবে ভেরি ব্রড রেঞ্জ অফ কগনিটিভ অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস রিকোয়ার্ড টু জেনারেট সলিউশন টু স্পেসিফিক প্রবলেমস ইন ওয়ান অর মোর স্টাডি এরিয়া। তার রেসপন্সিবিলিটি কী হবে? Take overall responsibility for completion of task at work or study area, applied past experience in solving problems. তার জব ক্লাসিফিকেশনটা কী হবে? সেটা হাইলি স্কিল্ড ওয়ার্কার অর সুপারভাইজার। এটা হচ্ছে তো যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে যে লেভেল 5-এর জব নলেজটা কেমন হবে, তখন আপনাকে এই জিনিসটা লিখতে হবে। লেভেল 5-এর স্কিলটা কেমন হবে, তখন এটা লিখতে হবে। লেভেল 5-এর রেসপন্সিবিলিটি কেমন হবে, তখন এটা হবে, এই জিনিসটা লিখতে হবে। আর তার লেভেল 5-এর জব ক্লাসিফিকেশন কী, তখন লিখতে হবে যে হাইলি স্কিল্ড ওয়ার্কার। এই প্রশ্নগুলা ইংলিশে আসবে। কীভাবে আসবে? ইংলিশে আপনার প্রশ্নটা পড়লে বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন তাহলে অ্যাসেসরকে বললে বুঝে দেবে, তখন আপনাদের জানা থাকলো এটা যে প্রশ্নের উত্তর কী লিখতে হবে। যাই হোক, এখানে 9 নম্বর পেজ গেল। এখন দেখেন 10 নম্বর পেজে প্রশ্ন আছে কয়েকটা, যেমন হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। 2 নম্বর হোয়াট ইজ দ্য এন্টিফিক লেভেল এ পারসন নিড টু অ্যাটেইন টু বিকাম এ স্কিল্ড ওয়ার্কার। তারপরে মানে এক কথা এন্টিফিক লেভেল স্কিল্ড ওয়ার্কার জন্য কোন লেভেলের লোক, কোন লেভেলের কর্মী কাজ করতে পারে, জয়েন করতে পারে, অ্যাটেন্ড করতে পারে। তারপরে হোয়াট ইজ দ্য রিজন অফ হ্যাভিং প্রোভিক 1 অ্যান্ড প্রিভোক 2 ইন দ্য ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কে লেভেল 1 এবং প্রিভোক লেভেল 1 এবং প্রিভোক লেভেল 2 কেন দরকার? তো এখানে প্রশ্ন ছিল তিনটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। এখানে যতগুলো দেওয়া আছে এতগুলো, যেমন 1 নম্বর প্রশ্নের উত্তর অনেকগুলো দেওয়া আছে, এতগুলো লাগবে না। দ্য মেইন ফিচার্স অফ দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এতগুলো দরকার না। এখানে লেখার সময় লিখতে হবে দি এনটিপি কিউএফ, তারপর সিবিটিএ কিউএস, এখান থেকে আরপিএল, আর হয়তো একটা দিলেন অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন, এগুলো লিখলে হবে। তারপরে লেভেল 2 নম্বর প্রশ্নের উত্তর এটা, 3 নম্বর প্রশ্নের এটা। এখন আমরা দেখব ইনফরমেশন 2। ইনফরমেশন 2 এটা হচ্ছে 12 নম্বর পেজ। আমরা আসছি ইনফরমেশন টু ওয়ার্ক উইথিন অর্গানাইজেশন কোয়ালিটি ফ্রেমওয়ার্ক। ইনফরমেশন 2-এ আছে যে কম্পিটেন্সি অর্থ হচ্ছে সক্ষমতা। তো সক্ষমতা এটা কী, সক্ষমতা কাকে বলে, সক্ষমতার সংজ্ঞাটা কী? তখন কম্পিটেন্সির সংজ্ঞাটা আপনাদের মুখস্থ করতে হবে। কম্পিটেন্সিস রেফার টু দ্য measurable or observable knowledge, skills and attitude cases which are critical to successful job performance. একটা জব করতে মানে একটা জব করতে যেটা যতটুকু নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড লাগে তার সমন্বয়ে
তার সমন্বয়কেই কম্পিটেন্সি বলে। নলেজ স্কিল এবং অ্যাটিটিউডের সমন্বয়ে যেটা মানে কী বলে মেজার করা যায়, মাপা যায় এবং দৃশ্যমান অবজারভেশন করা যায়, যার সমন্বয়ে একটা কাজ করতে পারাকেই কম্পিটেন্সি বলে বা সক্ষমতা বলে। তো কম্পিটেন্সির টাইপ হচ্ছে তিনটা। দেখেন কম্পিটেন্সির টাইপস, 3 টাইপস অফ কম্পিটেন্সি: নলেজ কম্পিটেন্সিস, স্কিল কম্পিটেন্সিস আর অ্যাটিটিউড কম্পিটেন্সিস। এই কম্পিটেন্সিসের টাইপ কয়টা? 3টা। নলেজ কম্পিটেন্সিস, স্কিলস কম্পিটেন্সিস আর হচ্ছে অ্যাটিটিউড কম্পিটেন্সিস। তো নলেজ কম্পিটেন্সিস কি? প্র্যাকটিক্যাল অর থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ সাবজেক্ট। আর স্কিলস কম্পিটেন্সিস কি? ন্যাচারাল অর লার্নড ক্যাপাসিটিস টু পারফর্ম অ্যাক্টস। আর অ্যাটিটিউড কম্পিটেন্সিটা কি? হচ্ছে প্যাটার্নস অর অ্যাকশন অর কন্ডাক্ট। এগুলা হচ্ছে এগুলা মানে কী বলবো, প্রবাদ বাক্যের মতো, আপনার হচ্ছে সারাংশ বা ভাবানুবাদের মতো এই লেখাগুলো, এগুলা মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে কি ফিচার্স অফ কম্পিটেন্সি। কি ফিচার্স অফ কম্পিটেন্সি, কম্পিটেন্সির কি ফিচার্স অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির হচ্ছে বৈশিষ্ট্য 4টা। কম্পিটেন্সির বৈশিষ্ট্য আছে 4টা। বিং এবল টু ডু দ্য জব। কি ফিচার্স অফ কম্পিটেন্সি: বিং এবল টু ডু দ্য জব, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই। Being able to do the job, knowing how and why things are done, knowing how to do if things go wrong, having the right approach to do a job properly and safely. তো এখানে কি ফিচার্স অফ কম্পিটেন্সি, কম্পিটেন্সির বৈশিষ্ট্য কয়টা, এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই 4টা লিখতে হবে এবং 4টা জানতে হবে আপনাদেরকে। এই 4টা প্রশ্ন মুখস্থ করলে আপনাকে এখান থেকে ম্যাচিংও আপনি উত্তর দিতে পারবেন এবং শর্ট কোশ্চেন্স, যেটা হচ্ছে মাল্টিপল চয়েস প্রশ্ন বলে, সেখানেও আসতে পারে। তারপরে হচ্ছে আপনার শর্ট প্রশ্ন আসতে পারে। এটা অবশ্যই মুখস্থ করতে হবে। কি ফিচার্স অফ কম্পিটেন্সি, কম্পিটেন্সির 4টা বৈশিষ্ট্য। এরপর ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিল। দক্ষতা এবং সক্ষমতা, এর মধ্যে পার্থক্যটা কী? এই যে এটা এই প্রশ্নের উত্তর, এটা প্রশ্ন হচ্ছে যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিলস, এরকম একটা প্রশ্ন আসে। সেটার উত্তরটা হচ্ছে যে স্কিলস ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি। একটা অংশ চলে গেল। উত্তরের 2টা অংশ এখানে আছে, এখান থেকে একটা অংশ, আর একটা অংশ হচ্ছে যে কম্পিটেন্সি কনসিস্ট অফ 3 প্যারামিটার্স KSA, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। এই প্রশ্নের উত্তর 2টা অংশ। একটা স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি, মানে আপনার ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিলস, কম্পিটেন্সি এবং স্কিলকে আলাদা করতে বলা হয়েছে। এখানে এতটুকু, আর এখানে যেটা পড়া আছে এতটুকু, এটা আপনারা একটু পড়ে নেবেন। এরপর আমরা নেক্সট পেজে যাব। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এটা, সেটা হলো যে ডাইমেনশন অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির মাত্রা। কম্পিটেন্সির মাত্রাটা হচ্ছে 4টা। সেটা হচ্ছে টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস আর জব রোল এনভায়রনমেন্ট। এখানে ডিটেলস দেওয়া আছে। টাস্ক স্কিল কি, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আর হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। তো টাস্ক স্কিলটা হচ্ছে একটা কাজ করতে পারা, যে কোনো একটা কাজ করতে পারাটাই হচ্ছে টাস্ক স্কিল। এখানে অনেক বড় করে লেখা আছে, আপনারা পড়ে নেবেন, পড়ে বুঝবেন। কিন্তু আমি যেটা বলছি সেটা হলো যে টাস্ক স্কিল, এটা হচ্ছে কোনো একটা কাজ করতে পারাকে টাস্ক স্কিল বলা হয়। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে ক্ষুদ্র কাজের কয়েকটা অংশ মিলিয়ে একটা বড় কাজ করাকেই টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলা হচ্ছে। ক্ষুদ্র কিছু কাজের অংশকে একত্র করে বড় একটা কাজ তৈরি করা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে যে কোনো একটা কাজ করতে গিয়ে যদি ব্রেকডাউন হয়,
আপনার ভিন্ন পথে চলে যায়, ভুল পথে চলে যায়, সেটাকে সমাধান করে ইনস্ট্যান্ট সমাধান করে একটা কাজ তৈরি করাই হচ্ছে বিকল্প উপায়ে কাজটা তৈরি করাই হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। একটা কাজ করতে করতে গিয়ে যদি ভুল পথে যায়, ব্রেকডাউন হয়, মানে আপনার হচ্ছে বিঘ্ন ঘটে, তাহলে সে তৎক্ষণাৎ বিকল্প উপায়ে কাজটা সমাধান করাই হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে। জব রোল এনভায়রনমেন্ট স্কিলস। জব রোল এনভায়রনমেন্ট স্কিল হচ্ছে যে একটা কাজ নিরাপত্তার সহিত আপনার সিস্টেম অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী, পরিবেশ বজায় রেখে সবার সঙ্গে মানে সবার সাথে মিলে মিশে কাজ করতে পারাটাই হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। যেমন আরও আছে, এটার বিষয়ে আরও আলোচনা আছে, সেটা হলো জব রোল এনভায়রনমেন্ট। এটার এই চারটা টাস্ক ডাইমেনশন অফ কম্পিটেন্সি, এই চারটা এক্সাম্পল আছে নেক্সট পেজে। আমরা এক্সাম্পলে যাব, তাহলে বুঝতে পারবো। এখানে দেখেন পেজ নাম্বার 14। এখানে ডাইমেনশন অফ কম্পিটেন্সির এক্সাম্পল অফ জব টাস্ক। যেমন টাস্ক স্কিল, ইউজ এ ফটোকপিয়ার মানে একটা মেশিন, ফটোকপি মেশিন সে ব্যবহার করতে পারে। একটা মানে এক কথায় একটা আপনি পেজ দিলেন, সে পেজটা প্রিন্ট করে দিতে পারে, এতটুকু। সে ফটোকপির ঢাকনা উঠালো, একটা পেজ দিল, ফটোকপি করে দিল, শেষ। তার টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, সিলেক্ট দ্য রাইট পেপার অ্যান্ড ফাংশন। যেমন আপনি অনেকে বলে যে আমি এই পেজটা ছোটো পেজ দেয়, বড়ো পেজ দেয়, এই পেজটা একটু বড়ো করে নেব, এই পেজটা আরও ছোটো করে নেব, এই ফাংশনটা সে করতে পারে। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল এই মাত্রায়। 3 নম্বর হচ্ছে যে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, যে ক্লিয়ার পেপার জ্যামস। সে উপরের দুটা কাজও করতে পারে, প্লাস ফটোকপি মেশিন যদি কখনো জ্যাম লাগে, পেপার জ্যাম লাগে বা কোনো সমস্যা হয়, তৎক্ষণাৎ সে সমাধান করে ওটা সমাধান করতে পারে। তারপরে হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিলস, লাইস উইথ টিম মেম্বার্স অর প্রিন্ট জব রিকোয়ারমেন্টস। সে টিম মেম্বার মানে আপনার একাধিক লোকের সঙ্গে কাজ করতে পারে, এবং টিমের যে রিকোয়ারমেন্ট আছে, প্রয়োজনগুলো আছে, সেগুলোও সে সমাধান দিতে পারে। এক কথায় আরেকটা বলি, আরও ক্লিয়ার করে বলি, জব রোল এনভায়রনমেন্টটা হচ্ছে যেমন আপনি একটা মেশিন চালান, আপনি ওটাই শুধু চালাতে পারেন এরকম না। জব রোল এনভায়রনমেন্টটা হচ্ছে আপনি যে কোনো মেশিন চালাতে পারবেন, এটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্টের হচ্ছে বৈশিষ্ট্য। এবং আপনি যে কোনো লোকের সঙ্গে আপনি মিলেমিশে কাজ করতে পারবেন, এটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্টের এই স্কিলের হচ্ছে মূল বৈশিষ্ট্য। জব রোল এনভায়রনমেন্ট এই স্কিলের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে আপনার নিরাপদে যে কোনো কাজ করতে পারেন। তো আপনার এই জিনিসটা, এই 4টা ডাইমেনশন আপনি এখানে অতীতে যে এর আগে যে আমরা যে কি ফিচার্স অফ কম্পিটেন্সি এটা পড়ছি, এটার সঙ্গে আপনারা মিলাতে পারবেন। হ্যাঁ, আপনার বিং এবল টু ডু দ্য জব, এটা হচ্ছে ডাইমেনশন 1 টাস্ক স্কিল। নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, এটা হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি, এটা হচ্ছে আপনার হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট, এটার সঙ্গে এটা মেলাতে পারেন। তো এখানে অনেকে বলে বিং এবল টু ডু দ্য জব, এটার অর্থ হচ্ছে যে একটা কাজ করতে পারা। নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, একটা কাজ কিভাবে করবে, কেন করবে, সেটা জানা একজন কম্পিটেন্সি লোকের বৈশিষ্ট্য। তারপরে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, একটা কাজ যদি রং পথে চলে যায় তাহলেও সেটা সে জানতে পারবে যে এটা রং পথে চলে গেছে, এটাও জানতে হবে তাকে, এটাও তার কম্পিটেন্সির মানে সক্ষমতার একটা বৈশিষ্ট্য। তারপরে হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি, একটা কাজ, যে কোনো একটা কাজ আপনার প্রপারলি এবং সেফলি করতে পারবে যে কোনো পরিবেশে, সঠিক পন্থায়। তো এখন দেখেন, এখানে হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে সক্ষমতার মানদণ্ড। এটা সক্ষমতাটা কিসের উপর ডিপেন্ড করবে, কোন মানের উপর যাচাই করবে, কোন মানের উপর
সক্ষমতার বিচার করবে, সেটাকে বলা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংজ্ঞাটা হচ্ছে ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এখান থেকে এই যে আর এই জিনিসটা বাদ যাবে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস industry determined specification of performance which set out the skills, knowledge and attitude required to operate effectively in employment। এতটুকু হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংজ্ঞা। তো এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে কী কী ইনক্লুড থাকে, অ্যান্ড ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুডস, এই স্ট্যান্ডার্ডের মধ্যে কী কী ইনক্লুড থাকে সেটা হচ্ছে skills, knowledge and attitude, skills, knowledge and attitude requirements for the level of work। তারপরে থাকে কোয়ালিটি ইন্ডিকেটরস, তারপর থাকে দি অ্যাসেসমেন্ট গাইডলাইন, অ্যাসেসমেন্ট গাইডলাইন্স থাকে, তারপরে অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ম্যাটেরিয়ালস থাকে। এই বিষয়গুলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে থাকে। তো এই বড়োগুলো দেওয়া, যদি কখনো প্রশ্ন আসে দায়িত্ব যে কী কী ইনক্লুডস থাকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে কী কী ইনক্লুডস থাকে, তখন এতটুকু এই 1 2 3 4 এতটুকু লিখে দিলে যথেষ্ট। তারপরে নেক্সট পেজে আমরা যাব এখন। আচ্ছা, নেক্সট পেজে হচ্ছে ডিফারেন্স কম্পোনেন্টস অফ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই ডিফারেন্স যে কম্পোনেন্ট আছে সেটার 9টা আছে। এটা এই বই থেকে না, আমি সরাসরি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড একটা বই আছে সিএস, এই সিএস থেকে পড়তে বলেছিলাম এবং আমি এটা স্ক্রিনশট করে দিয়েছিলাম, গ্রুপে দিয়েছিলাম। যদি কারো কাছে না থাকে তাহলে সেখান থেকে আপনারা কালেক্ট করবেন। সেটা হচ্ছে দেখেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এখানে এর একটা বই আছে, এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই পেজটা, পেজ নম্বর 15, এটা আমরা এই সিএস থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমরা এখন পড়তেছি ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। দেখেন ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর। তো সিএসের বলা হচ্ছে যে সিএসের 9টা কম্পোনেন্ট আপনাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে যেটা ইউনিট টিটল, এটা হচ্ছে 1 নম্বর, ইউনিট কোড 2 নম্বর, ইউনিট ডিসক্রিপ্টর এটা হচ্ছে 3 নম্বর। এবার নম্বর দিয়ে এই সিকোয়েন্স ব্রেক করা যাবে না, সিকোয়েন্স অনুযায়ী পড়তে হবে, ধারাবাহিক বজায় রাখতে হবে। 1 2 3 এটা হচ্ছে নমিনাল আওয়ার্স 4 নম্বর। তারপর হচ্ছে এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এটা হচ্ছে 5 নম্বর। এটা 5 নম্বর হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, এটা হচ্ছে 6 নম্বর। তারপরে হচ্ছে 6 গেছে, দেখেন রেঞ্জ অফ ভেরিয়েবল, এটা হচ্ছে 7 নম্বর। আর হচ্ছে এভিডেন্স গাইড, এটা হচ্ছে 7 নম্বর, না সরি এটা 7 নম্বর তো কি, এটা হচ্ছে 8 নম্বর। রেঞ্জ অফ এভিডেন্স গাইড হচ্ছে 8 নম্বর। আর 9 নম্বর হচ্ছে এখানে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে 9 নম্বর। এই যে 9টা, এই 9টা হচ্ছে সিএসের কম্পোনেন্ট। এখানে বলছে, এখানে একটু আলাদা করে দেওয়া আছে বইয়ের, আপনাদের এই বইয়ের মধ্যে আলাদা আছে, এভাবে পড়া যাবে না। এখানে বলছে যে ডিফারেন্স কম্পোনেন্ট অফ অ্যান ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে বইটা ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। এই বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হলো ইউনিট কোড অ্যান্ড টাইটেল, তারপর নমিনাল আওয়ার্স, ইউনিট ডিসক্রিপ্টর, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এভাবে লেখা যায়। এখানে আছে 1 এবং 2 দুটাই আছে, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এলিমেন্টস অফ কম্পিটেন্সি। পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে 6 নম্বর। এখানে একটু ভাষাটা আলাদা করে দেওয়া আছে, স্কিলস অ্যান্ড নলেজ রিকোয়ারমেন্ট ফর রেঞ্জ স্টেটমেন্ট দেওয়া আছে, এটা 7। তারপরে এভিডেন্স গাইড 8, অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট হচ্ছে 9। আপনাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম। তো এই 9টা কম্পোনেন্ট মুখস্থ করতে হবে, ছোটস্থ করতে হবে। এরপর এখানে ওই জিনিসটা নাই, আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে
এই বইয়ের মধ্যে আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস। এটা এই একটা পেজ, যে কোনো একটা প্রতিটা আপনার বইয়ের এই একই সিস্টেম, শুধু কথাগুলো আলাদা, ভিতরে কথাগুলো আলাদা আছে। তবে আপনার যে এই যে ইউনিট টাইটেল, ইউনিট কোড, ইউনিট ডিসক্রিপ্টর, এগুলো সব একই, কিন্তু এই ভিতরে আলোচনাগুলো আলাদা আছে। তো এখানে দেখেন ওয়ার্ক ইফেক্টিভলি উইথিন বাংলাদেশ টিবেট সেক্টর, এটা হচ্ছে ইউনিট টাইটেল। আর ইউনিট কোড, একটা কোড দেওয়া আছে। আর ইউনিট ডিসক্রিপ্টর, ইউনিটের ডিসক্রিপ্টর দেওয়া আছে, মানে সারসংক্ষেপ দেওয়া আছে এখানে। এরপর নমিনাল আওয়ার্স হচ্ছে 32 ঘন্টা, মানে এটা এই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডের অনুযায়ী আপনার কী কী বিষয়ে পড়তে হবে এই ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। এই বইটা হচ্ছে একটা ইউনিট। আপনাদেরকে 5টা ইউনিট পড়তে হবে। তো ইউনিট টাইটেল নাম, এটাকে বলা হচ্ছে ইউনিট টাইটেল। তো ইউনিট টাইটেল হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। তো এটা কীরকম স্ট্যান্ডার্ড হবে, কী সিস্টেমে পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, কী পড়তে হবে, এই মানে সিএসের মধ্যে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে এটা আলোচনা করা আছে। এখানে ডিটেলস আলোচনা করা আছে। দেখুন, এটা আপনাদেরকে স্ক্রিনশট করে দেওয়া আছে। এরপর দেখেন এভিডেন্স গাইড। এই যে এভিডেন্স গাইড, এই এভিডেন্স গাইডের আবার 7টা কম্পোনেন্ট আছে। এটা জানার জন্য আর কি, অনেক সময় আসে, অ্যাসেসমেন্টে আসে। তো 7টা কম্পোনেন্ট দেখেন এখানে আপনাদেরকে দেওয়া আছে স্ক্রিনশট। যদি কারো কাছে না থাকে আপনারা একটু গ্রুপে বলে চেয়ে নেবেন। সেটা হলো এই যে এভিডেন্স গাইড, এর 7টা কম্পোনেন্ট হচ্ছে যে ক্রিটিক্যাল আসপেক্টস, 1 নাম্বার দেওয়া আছে। ক্রিটিক্যাল আসপেক্টস, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিলস, রিকোয়ার্ড অ্যাটিটিউড, আর হচ্ছে রিসোর্স ইমপ্লিকেশনস, মেথড অফ অ্যাসেসমেন্ট, কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। এই 7টা কম্পোনেন্ট হচ্ছে এভিডেন্স গাইডের 7টা কম্পোনেন্ট আপনাদেরকে মুখস্থ করতে হবে। তো এখন এই বইয়ের মধ্যে আমাদের এই যে টিবেট সেক্টর, এই বইয়ের মধ্যে এখানে কিছু অর্গানাইজেশনের নাম দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন আপনারা। কোন কোন অর্গানাইজেশন এগুলা টিবেট সেক্টরে আছে। এই যে টিবেট সেক্টরে যে অর্গানাইজেশনগুলো আছে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বিটিইবি, আগে যেমন এনএসডিএস আছে, এখন আগে বিটিইবি ছিল। এই বিটিইবি থেকে সব ধরনের কার্যক্রম চলতো আগে, তো এখন আর নাই। তারপর হচ্ছে রিলেভেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিপার্টমেন্টস উইথিন দ্য গভর্নমেন্ট, ইনক্লুডিং সরকারি যেগুলো সংস্থা আছে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন MOE, মিনিস্ট্রি অফ এক্সপার্টেন্স ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট, তারপরে আছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, তারপরে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন DTE, তারপরে ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং BMET। এগুলো হচ্ছে সরকারি সংস্থা। আর ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল NSDC আছে। তারপর টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ TTTC, তারপরে ভোকেশনাল টিচার ট্রেনিং ইনস্টিটিউট VTTI, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তারপর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার TTC প্রতিটা ডিস্ট্রিক্টে আছে। তারপর হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। এই যে ইনস্টিটিউটগুলো, এই প্রতিষ্ঠানগুলো বা আপনার অর্গানাইজেশনগুলো যে কোথায় আছে, মানে কী আছে, এগুলো একটু পড়ে নেবেন। তারপরে এরপর এখান থেকে দেখুন 19 নম্বর পেজে আর কিছু পড়া দরকার নেই। 19 নম্বর পেজ শুরু পড়বেন, কারণ এই আপনার এই এখন এই যে 19 নম্বর এবং 20 নম্বর যে পেজে যে পড়াগুলো আছে, এগুলো আমরা আরেকটা বই আছে, ওই বইয়ের মধ্যে পাবো। তারপরে 21 নম্বর পেজ, এটাও পড়ার দরকার নেই, এগুলো আমরা অন্য একটা বই পড়বো, ওই বইয়ের মধ্যে আমরা পড়বো। তারপরে 22 নম্বর পেজ, এটাও পড়ার দরকার নাই এই বইয়ের মধ্যে। এখন আমরা এই বইয়ের মধ্যে পড়বো হচ্ছে 23 নম্বর পেজ।
সেটা হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। টাস্ক অ্যানালাইসিসে দুইটা বিষয় ইনক্লুড থাকে, সেটা হচ্ছে দ্য রিয়েল ওয়ার প্র্যাকটিক্যাল অ্যান্ড কি ওয়ার নেসেসারি ইনফরমেশন রিকোয়ার্ড টু মিট দ্য সেশন লার্নিং আউটকামস। তো টাস্ক অ্যানালাইসিসের মধ্যে কী কী ইনক্লুড থাকে সেটা আমাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে দেখেন এখানে একটা টাস্ক করতে গিয়ে একজন ট্রেনার কী কী বিষয় কনসিডার করে, বিবেচনা করে, সেটা একটা প্রশ্ন হতে পারে। তারপর যে বিষয়টা হচ্ছে সেফটি, তারপর হচ্ছে কোয়ালিটি, তারপরে ইনক্লুড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ডিটেলস, মানে কাজের সময়টা আছে নট টু মাস্ট অর টু লিটেল, একটা ইনক্লুড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ডিটেল, মানে একটা কাজ করতে যেটা সময় থাকে নির্ধারিত, কমও নয় বেশিও নয়। ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, সাধারণ ভাষা ইউজ করতে হবে। তারপর হচ্ছে ইনক্লুড দ্য হিন্টস অ্যান্ড টিপস টু মেক দ্য টাস্ক ইজিয়ার, একটা কাজ করতে হিন্টস দিতে হবে, টিপস দিতে হবে, কাজটা যাতে সহজে তৈরি করতে পারে। এটা হচ্ছে একজন ট্রেনার বিবেচনা করবে, কনসিডার করবে একটা টাস্ক অ্যানালাইসিস করতে। এতটুকু পড়ে নিতে হবে। এরপর হচ্ছে কারিকুলাম ডকুমেন্টস। তারপরে কারিকুলাম ডকুমেন্টস তেমন গুরুত্বপূর্ণ বিষয় না অ্যাসেসমেন্টের জন্য, তো আপনারা আপনাদের জানার জন্য এই কারিকুলাম ডকুমেন্টস পড়াটা পড়ে নেবেন। তারপরে সেখানে আছে ডু আই নিড টু ফলো এভরিথিং দ্য কারিকুলাম ডকুমেন্টস অর ইজ ইট মেয়ারলি এ গাইড। এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না অ্যাসেসমেন্টের জন্য। আমি কখন এটা আমাদের সাথে আলোচনা হয়নি, আলোচনা করে নাই। এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্টস ডিফার ফ্রম ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এটা কীভাবে কারিকুলাম ডকুমেন্টস এবং ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে একটা পার্থক্য করবেন, সেটা হচ্ছে উত্তরটা যেখানে দেওয়া আছে। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড establish the skills, knowledge and attitude required for a particular industry. A curriculum interprets the industry competency standards so that it can be delivered as a course in TVET institute. ওই যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া আছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এই যে স্ট্রাকচারগুলো এগুলো আপনারা বুঝবেন না, ওটা দেখার দরকার নেই। সিবিটি লার্নিং ডিজাইন প্রসেস ওটা। তো এখানে একটা প্রশ্নই দেওয়া আছে, দেখেন হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকামস অ্যান্ড এলিমেন্টস। এলিমেন্টস হচ্ছে একটা কি বলা, উপাদান। এলিমেন্টস হচ্ছে উপাদান, আর হচ্ছে আউটকামস হচ্ছে ফলাফল। এলিমেন্টস আর হচ্ছে আউটকাম। তো হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এই লার্নিং আউটকাম, শিখন ফল। লার্নিং আউটকাম হচ্ছে শিখন ফল, আর হচ্ছে এলিমেন্টস। তো উপাদান এবং শিখন ফল এর মধ্যে সম্পর্কটা কী? লার্নিং আউটকাম, শিখন ফল হচ্ছে ইজ এ লার্নিং আউটকাম ইজ এ কারিকুলাম টার্ম। স্টেট হোয়াট এ লার্নার should be able to do towards achieving the purpose of the module unit of competency. Relates to standards of competency identified by industry. Is written as an action statement from the learner's point of view. এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। তো এখানে এত বড় এলিমেন্টস অফ কম্পিটেন্সি, এলিমেন্টস এবং লার্নিং আউটকামের মধ্যে সম্পর্কটা কি, সেখানে হচ্ছে এখানে যে 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্ট এখান থেকে ছোটো ছোটো 3টা পয়েন্ট দিলেন, বা 2টা যদি দিতে পারেন, এখান থেকে 2টা পয়েন্ট, এখান থেকে 2টা পয়েন্ট দিতে পারলেও হবে। এই ধরনের যে কোনো প্রশ্ন আছে, এবং এখান থেকে ম্যাচিং এবং আপনার হচ্ছে মাল্টিপল চয়েস প্রশ্ন আসতে পারে। এটা এই জন্য একটা লাইনও বাদ দেওয়া যাবে না, পড়ে রাখতে হবে, মাথায় ঢুকে নিতে হবে। আমরা 27 নম্বর পেজে যাব। এই 7 নম্বর এই পেজে 27 নম্বর পেজে
এখানে দুইটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হোয়াট ইনভলভমেন্ট ইন ডেভেলপিং কারিকুলাম ডকুমেন্টস অর ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টু ইউ থিঙ্ক ইউ উইল হ্যাভ। প্রশ্ন এখানে প্রশ্ন দেওয়া আছে বইয়ের মধ্যে, এটা পড়ে নেবেন। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া। এটা এই প্রশ্নের উত্তরে যে আমি দাগ দিয়ে রাখছি যে এখান থেকে শুরু হবে, যেখান থেকে শেষ, মানে একটা লাইন আর যেখানে এতটুকু। এই প্রশ্নের উত্তর যে এই প্রশ্ন হচ্ছে যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে সম্পর্কটা কি। একই জিনিস, হ্যাঁ, সেম জিনিস। এখানে লেখা আছে সেম থিংস এক্সপ্রেস ইন ডিফারেন্ট ওয়ার্ড। এতটুকু লিখলে যথেষ্ট, তবে বাদ দেওয়া যাবে না, সব কিছু পড়তে হবে। এই প্রশ্নের উত্তর এতটুকু। এবার আমরা নেক্সট পেজে যাব, সেটা হলো 28 নম্বর পেজ, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। এটা এটা আপনারা পড়ে নেবেন, কি আছে বক্তব্যটা আপনারা নিজেকে জানার জন্য পড়ে নেবেন। কোয়ালিটি অ্যাসুরেন্স, অবজেক্টিভ অফ দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। কী অবজেক্টিভ আছে, কী অবজেক্টিভ আছে, মেজর অবজেক্টিভ দেখেন। হোয়াট আর দ্য মেজর অবজেক্টিভ অফ দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। এই কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কে কী অবজেক্টিভ আছে, মেজর অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে এখানে অ্যাসুরিং ক্লায়েন্টস অ্যান্ড অর্গানাইজেশন, তারপরে দ্যাট আই ইউজ ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। তো এটা পুরাটা লিখতে হবে না, যে পর্যন্ত লিখলে যথেষ্ট, এই পর্যন্ত। তারপরে ইনশিওরিং ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্ট অফ অল ক্লায়েন্টস অর ট্রেনিস, এতটুকু লিখলে হবে। তারপরে ইমপ্রুভিং দ্য পোর্টেবিলিটি অফ কোয়ালিফিকেশন অ্যান্ড ফ্যাসিলিটেটিং ইন্টারন্যাশনাল রিকগনিশন, promoting the consistent application of fair and credible assessment standard। এখানে 4টা পয়েন্ট তুলে দেওয়া আছে মেজর অবজেক্টিভ। তার মধ্যে আপনারা 3টা দিলেও দিতে পারেন, 2টা দিলেও তারপরও হয়ে যাবে, 2টা পয়েন্ট দিলেও হয়ে যাবে। এরপর দেখা যাচ্ছে রেজিস্টার্ড আরটিও, রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, আরটিও। এটা আরটিও বলা হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠান এনএসডিএ কর্তৃক যে অন্তর্ভুক্ত হয়, সত্যায়িত হয়, আপনার হচ্ছে অনুমোদন হয়, যখন কোনো একটা প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার, ট্রেনিং প্রতিষ্ঠান অনুমোদন হয় এনএসডিএ কর্তৃক, সেটাকে বলা হচ্ছে আরটিও। বেনিফিটস অফ ট্রেনিং উইথ এ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, মানে আরটিওতে ট্রেনিং করলে এর বেনিফিটসগুলো কী কী। আরটিওতে ট্রেনিং করলে বেনিফিটগুলো কী হবে, সেই বেনিফিট সম্পর্কে এখানে আলোচনা আছে বিস্তার। আজ আপডেট স্কিলগুলো আপডেট হয়। তারপরে এমপ্লয়িদের পারফরমেন্সগুলো আরও বৃদ্ধি পায়। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট করা হয় সেটা রিটার্ন আসে। তো এই 3টা হচ্ছে মূল বিষয়, কি পয়েন্ট: আপডেট স্কিলস, এমপ্লয়মেন্ট পারফরমেন্স, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই 3টা পয়েন্ট যদি আপনারা এই প্রশ্নের যদি আসে যে বেনিফিটসগুলো কী কী, আরটিও আপনার হচ্ছে আরটিও ট্রেনিং সেন্টারের বেনিফিটগুলো কী কী, রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন এর বেনিফিটগুলো কী কী, এখানে ট্রেনিং করলে তার বেনিফিটগুলো কী কী হবে, এই জাতীয় একটা প্রশ্ন যদি আসে, প্রশ্নটার অর্থ আপনাকে বুঝতে হবে। তখন এই 3টা পয়েন্ট লিখলেই হবে: আপডেট স্কিলস, এমপ্লয়ি পারফরমেন্স, আর হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই 3টা পয়েন্ট, 1 2 3। এরপর যদি একটা আপডেট স্কিল কি, এটা যদি আসে শুধু প্রশ্ন যে আপডেট স্কিল কী, তখন আপনাকে এখান থেকে একটা মানে এই প্যারাটা পড়ে এখান থেকে শর্ট করে একটা লাইনে বাংলা অথবা ইংলিশে লিখতে পারেন। এখন আমরা আসব 30 নম্বর পেজে। এখানে হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে শিক্ষানবিশ। শিক্ষানবিশ এখানে এটা পড়ে নেবেন আপনারা যদি পারেন, সম্ভব হয় পুরোটা। তো এখানে মূল বিষয় হচ্ছে, এখানে অ্যাসেসমেন্টে যেটা আসে সেটা হলো যে হোয়াট আর দ্য, আমি এটা লিখে দিচ্ছি, হোয়াট আর দ্য 8 এসেনশিয়াল components of apprenticeship training.
8টা কম্পোনেন্ট যে আছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের যে 8টা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো কী কী? সেটা হচ্ছে যে 1 নম্বর স্ট্রাকচার ট্রেনিংয়ের যে একটা স্ট্রাকচার থাকবে স্ট্রাকচার একটা স্ট্রাকচার বুঝতে এসেছেন তো, যে নমুনা থাকবে, শিডিউল থাকবে, সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচার। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের স্ট্রাকচার 1 নম্বর হচ্ছে স্ট্রাকচার। তো আপনার হচ্ছে 8টা পয়েন্টের মধ্যে শিক্ষানবিশ ট্রেনিংয়ের যে 8টা পয়েন্ট, তার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে স্ট্রাকচার ট্রেনিং। পাতা উল্টায় আপনার 31 নম্বর পেজে আছে, সেটা হচ্ছে স্কিলস ট্রেনিং, স্কিলড ট্রেনিং, তারপরে অ্যাপ্রেন্টিসশিপ লস, তারপরে ক্রেডেনশিয়ালস, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং, আর্ন অ্যান্ড লার্ন, তারপরে হচ্ছে সুপারভাইজড ট্রেনিং, আর এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট। এই যে 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট আপনাদের মুখস্থ করতে হবে। ডিটেলসগুলো না জানলেও চলবে, তবে অবশ্যই পড়ে নিতে হবে। তো অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্টটা আসলে কী? হ্যাঁ, এটা যদি মানে এরকম কোনো যদি একটা প্রশ্ন আসে যে অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট কী, তখন আপনাদেরকে এখানে যেটা লেখা আছে, এখান থেকে একটা শর্ট করে একটা 1 লাইন লিখতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্টটা হচ্ছে যে যখন একটা কোনো কর্মী শিক্ষানবিশ অবস্থায় 6 মাস বা 1 বছর এরকম একটা চুক্তিতে, যেমন একটা কন্ট্রাক্ট চুক্তি বলা হচ্ছে, চুক্তি থাকবে, সে আসলে 6 মাসের চুক্তিতে থাকবে না 3 মাসে থাকবে না 1 বছরের চুক্তি থাকবে, এবং সেই এর মধ্যে তার স্যালারি কত পাবে, কতদিন পর স্যালারি পাবে, প্রথম থেকে স্যালারি পাবে না 6 মাস পর থেকে স্যালারি পাবে, এরকম একটা বিষয় লেখা আছে, ওই ডিটেলস লেখা আছে এখানে। ওই লেখাটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এটাকে বলা হচ্ছে কন্ট্রাক্ট। তারপরে এটা বেনিফিটস অফ আরপিএলের সুবিধাগুলো কী কী? আরপিএল রিকগনিশন অফ প্রায়র লার্নিং, পূর্ব শিক্ষার স্বীকৃতি। অনেক লোক আছে যাদের শিক্ষা আছে কিন্তু স্বীকৃতি নেই, মানে অনেক দক্ষ লোক আছে, যেমন অনেক ভালো ড্রাইভার, তার কোনো ড্রাইভিং সার্টিফিকেট নাই এবং একাডেমিক সার্টিফিকেটও নাই। সে ইচ্ছা করলেই একটা আরপিএলের মাধ্যমে শুধুমাত্র অ্যাসেসমেন্টে বসে একটা সার্টিফিকেট অর্জন করতে পারে, এবং পরবর্তীতে সেই সার্টিফিকেটটা দেশে এবং বিদেশে তা কাজে লাগাতে পারে, এবং এর দ্বারা তারা প্রমোশন হতে পারে, স্যালারি বৃদ্ধি পাইতে পারে। তো স্টুডেন্টস ক্যান ফিনিশ দেয়ার কোর্স আর্লিয়ার। তো বেনিফিটস অফ আরপিএলের মাধ্যমে মানে যেভাবে ট্রেনিংগুলো করা হয়, মানে খুব অল্প দিনের মধ্যে, যেমন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে বা সর্বোচ্চ 7 দিনের মধ্যে সে অ্যাসেসমেন্টে বসতে পারে খুব তাড়াতাড়ি। এরকম মাসের পর মাস না, 1 মাস 2 মাস 3 মাস এরকম সময় দিতে হবে না। স্টুডেন্টস ক্যান ফিনিশ দেয়ার কোর্সেস আর্লিয়ার, খুব দ্রুত তাদের কোর্সটা ফিনিশ করতে পারে। স্টাডি লোডস অ্যান্ড কস্ট আর রিডাক্টেড। স্টাডি লোড এবং কস্ট, পড়াশোনার যে চাপটা, যে কস্টিংটা, এটা খুবই কম হয়। তো এইগুলো হচ্ছে বেনিফিটস, এগুলো হচ্ছে সুবিধা। বেশ কয়েকটা পয়েন্ট আছে, আপনারা এখান থেকে 3-4টা পয়েন্ট, আপনার যদি এরকম কোনো প্রশ্ন আসে যে সুবিধাগুলো কী কী, তখন এখান থেকে 3-4টা পয়েন্ট আপনারা দিতে পারেন, এবং এখান থেকে ম্যাচিং এবং আপনার হচ্ছে শর্ট মাল্টিপল চয়েস প্রশ্ন আসতে পারে। তো এই অধ্যায়টা আমরা শেষ করব। 2 নম্বর অধ্যায় আমরা শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আরপিএল এভিডেন্স। হোয়াট আর এভিডেন্স অফ আরপিএলের এভিডেন্সগুলো কী কী? একটা আপনারা আরপিএল অ্যাসেসমেন্টে আপনারা অনেকে বসছিলেন। আরপিএল অর্থ হচ্ছে যে আপনি আগে থেকে কাজ জানেন, তাহলে আগে থেকে যদি কাজ জানেন তাহলে আপনার কিছু এভিডেন্স আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, সাক্ষাৎকার দিতে হবে যে আপনি কোন ট্রেডে, মানে আরপিএল অ্যাসেসমেন্টে আপনি বসবেন, কোন ট্রেডে, কোন পেশায় আপনি বসবেন। এরপর হচ্ছে দ্য অবজারভেশন অ্যান্ড কোশ্চেনিং ইনক্লুডিং ওয়ার্কপ্লেস ভিজিটস। আপনি যদি মানে ওয়ার্ক প্লেসে থাকেন, তো সেখানে আপনার ভিজিট হতে পারে, আপনাকে সে তৎক্ষণাৎ প্রশ্ন করতে পারে। তারপরে পোর্টফোলিও অফ ওয়ার্ক হুইচ মে ইনক্লুডস কমপ্লিটেড অ্যাসেসমেন্ট আইটেমস ফর প্রিভিয়াস স্টাডি, পোর্টফোলিও দিতে হবে। তারপরে সাপ্লিমেন্টারি অ্যাসেসমেন্টের টাস্ক আর চ্যালেঞ্জ টেস্ট, আপনাকে কিছু কাজ দিয়ে, মানে পরীক্ষা রিটেন অর প্র্যাকটিক্যাল,
আপনাকে হচ্ছে ওরাল, রিটেন অর প্র্যাকটিক্যাল, আপনাকে মৌখিক প্রশ্ন করেও আপনার সাপ্লিমেন্টারি করতে পারে। তারপরে রিটেন পরীক্ষার মাধ্যমে আপনাকে টেস্ট করতে পারে, অথবা প্র্যাকটিক্যাল কাজ দিয়েও আপনাকে টেস্ট করতে পারে যে আপনি আরপিএলে যে বসবেন, অ্যাসেসমেন্ট দেবেন, আপনার আসলে কাজ জানা আছে কিনা। তারপরে অ্যাসেসমেন্ট হোয়ার নো ট্রেনিং ইজ ইনভলভড। তারপরে আপনার অ্যাসেসমেন্ট হোয়ার নো ট্রেনিং ইজ ইনভলভ, আপনার যেখানে অ্যাসেসমেন্ট দেবেন সেখানে কোনো ট্রেনিং হবে না, জাস্ট আপনাকে অ্যাসেসমেন্ট দিতে হবে। ট্রেড টেস্ট লাগবে, অথবা অথেন্টিকেশন অফ এভিডেন্স বাই সুপারভাইজার আর এমপ্লয়ার। এটা আমরা দিই অনেক সময়, এটাই আমরা সবাই দিই। সেটা হচ্ছে একটা এভিডেন্স দিই যে আমি অমুক জায়গায় কাজ করি, বা অমুক প্রতিষ্ঠান আছে, অমুক প্রতিষ্ঠানে আমি কাজ করি, বা আমি নিজের বাসায় কাজ করি, এরকম একটা লিখিত দিতে হয়। সেটা হয়তো আপনারা অনেকে দেন না, এটা প্রতিষ্ঠান নিজে নিজে লিখে নেয়, হয়তো আপনারা জানেন না। এরকম কিছু ডকুমেন্টস দিতে হয়। তো যাই হোক, আমরা শেষ করলাম ইনফরমেশন, মানে অধ্যায় 2 শেষ করলাম। এতটুকু শেষ করতে আমাদের 1 ঘন্টা লাগলো আমার। তো আপনারা এটা ভিডিওটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, একবারে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অল্প অল্প করে দেখবেন, 5 মিনিট 10 মিনিট এভাবে দেখে দেখে এই অধ্যায়টা আপনারা পড়ে নেবেন। তা আজকে পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।